রাত যখন কথাকে বুকে থেকে ছাড়িয়ে নিতে যাবে এমন সময় কথা বলল, কলিজা আর একটু বুকে রাখো না, আমার খুব ভয় করছে, তুমিও চলো না অপারেশন থিয়েটারে। পাগলি, আমি তো সব সময় তোমার সাথেই আছি। কথাটা বলে কথার কপালে চুমু এঁকে দিল। নার্স এসে স্ট্রেচারে করে কথাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। কথা তখনই রাজের হাতটি ধরেই ছিল। এদিকে প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার সাবিহা বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছে। আচ্ছা ম্যাডাম, বাচ্চার মা কেমন আছে? রাজ বিচলিত হবেন না, বাচ্চার মায়ের অবস্থা বেশি ভালো না, এমনিতেই কিডনির প্রবলেম আর সিজার করা হয়েছে, সব মিলিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থা, যদি জ্ঞান না ফেরে তাহলে আর আশা নেই। ওনাকে বলেছিলাম, বাট উনি নিজে থেকেই এটা বেছে নিয়েছেন। ডাক্তার, বলেছিলাম না, বাচ্চা নয়, মাকে বাঁচান। রাজ, আমিও একটা মেয়ে, তাই মেসেজ কথাকে বলেছিলাম আপনাকে বাঁচাতে হলে আপনার বাচ্চাটা মারা যেতে পারে, আপনি কি চান? আর আপনার হাজবেন্ড বলেছে অপারেশন থিয়েটারে আপনার যেন কোনো ক্ষতি না হয়। তখন মেসেজ কথা আমার হাত ধরে বলেছিল, ম্যাম, আমি জানি রাজ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমি সত্যিই অনেক ভাগ্যবান যে তার মতন একজন মানুষকে জীবনসাথী হিসেবে পেয়েছি। আমি জানি আমার একটা কিডনি ড্যামেজ, আর একটা তারই দিকে এগুচ্ছে, সাথে ব্রেন টিউমার। ভালোবেসে সব সুস্থতা একসাথে দিয়েছে ওপরওয়ালা। আমি হয়তো আর কোনোদিন মা হতে পারবো না। তাই ম্যাম, আমি যদি মরেও যাই বা আমার যদি মৃত্যুও হয়, তবু আমার সন্তানটাকে বাঁচান, আমাদের দুজনের ভালোবাসার স্বপ্নটাকে বাঁচান। আমি আর না করতে পারিনি, মা মেয়ে দুজনকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছি। আমি কি আমার স্ত্রীকে আর সন্তানকে দেখতে পারি ডাক্তার? হ্যাঁ, অবশ্যই। রাজ ভিতরে ঢুকতেই কথার পাশে গিয়ে দাঁড়ালো। কথা চোখ বন্ধ করে আছে, কলিজার টুকরার পাশে কান্না করছে। নার্স খুব চেষ্টা করছে বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। কথা একবারের জন্যও চোখ খুলে তাকাচ্ছে না। রাজ এসব ভাবতে ভাবতে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিতেই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। রাজ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, হে ওপরবালা, এই অবুঝ শিশুর দিকে তাকিয়ে হলেও আমার স্ত্রীকে সুস্থ করে দাও। এদিকে কথার এখনো জ্ঞান ফিরছে না। রাজ কথার পাশে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মহারানী, দেখো তোমার রাজকন্যা হয়েছে, তোমার রাজকন্যাকে তুমি চোখ মেলে দেখবে না? কথা কোনো কথা বলছে না। রাজের চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে কর্তার মুখের উপর পড়ছে। রাজ কথার দিকে পলকহীন নয়নে তাকিয়ে আছে। হঠাৎ রাজ দেখল কথা মিটিমিটি সন্ধ্যা আকাশে তারার মতন চোখ খুলছে। কথা চোখ খুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার আমার রাজকন্যা কোথায়? রাজ কথার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় পেও না, আমাদের রাজকন্যা ভালো আছে। নার্স গিয়ে ডাক্তার সাবিহাকে বলল, ম্যাম, 27 নম্বর কেবিনের পেশেন্টের জ্ঞান ফিরেছে। সাবিহা কথাটা শুনে চমকে গেল, কেননা যে ক্রিটিক্যাল অবস্থা ছিল সে অনেকটা ভেবেছিল হয়তো রোগী আর ফিরবে না। কথা রাজের চোখের পানি দেখে বলল, এই পাগল, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমাকে মৃত্যু যন্ত্রণা দেয়? কি করব, আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মরে যাব তো মহারানী। চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবে না। একটু রাজকন্যাটাকে কোলে দেবে আমায়? রাজ বাচ্চাটাকে কথার বুকে দিতেই কথা গালে মুখে চুমু দিয়ে বলল, আজ থেকে তোর নাম রাইসা, বলে বুকের সাথে জড়িয়ে নিল। রাজ সেই দিন রাতটা কথার সাথেই ছিল। তারপরের দিন রাজ বাসায় যায়। বাসায় গিয়ে দেখে অদিতি বাসায় নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করতেই বলল, অদিতি আর হাসিব ভাইয়া নাকি অফিসের কাজে বাইরে গেছে, আস্তে আস্তে 3 দিন লাগবে। ও আচ্ছা, তুমি যাও। রাজ বাসায় এসে নাস্তা করে অফিসে চলে গেল। এদিকে অদিতি অফিসের কাজ শেষ করে হাসিবকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আছে। হাসিব অদিতির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আর কোনোদিন দেখোনি। তোমাকে যতবার দেখি ততবারই নতুন মনে হয়, দেখার অভিলাষ যেন ফুরোই না। ফ্ল্যাট করবে না একদম। আচ্ছা অদিতি, কেউ যদি তোমার অতীত জেনেও নিজের থেকে বেশি ভালোবাসে, সে তোমার কাছে কিছু চায় না, শুধু তোমার পাশে থাকতে চায় বন্ধুর মতো, তুমি কি করবে? হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? আর আমার অতীত জেনে কেউ আমাকে ভালোবাসবে না? যদি কেউ ভালোবাসে মানে কি বলছে এসব? অদিতি, আমি জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নেবে, কিন্তু বিলিভ করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই এই মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। যেদিন শুনলাম তুমি মেঘকে ভালোবাসো, সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম,
তাই আর দেশে ফিরিনি অভিমানে। বাবা অসুস্থ না হলে হয়তো আর কোনোদিনই ফেরা হতো না। আমি তোমার কাছে ভালোবাসা চাই না, তুমি শুধু আমাকে তোমাকে ভালোবাসার অধিকারটা দিও, আর তোমার সন্তানকে নিজের সন্তানের মতন বড় করার দায়িত্বটা দিও। কথাগুলো বলে হাসিব চোখের পানি ছেড়ে দিল। অদিতি কিছু না বলে হোটেলে চলে গেল। আসার পথে হাসিবের সাথে একটা কথাও বলল না। ফিরে যখন বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে অদিতি হাসিবকে বলল, আচ্ছা হাসিব, এত ভালোবাসো কেন? তুমি চাইলেই আমার চেয়ে হাজারো গুণ সুন্দরী মেয়ে পাবে। কে বলেছে তোমার চেয়ে সুন্দরী মেয়ে পাবো? আমার চোখে যে তুমিই বিশ্বের সুন্দরী হাসিব। কিন্তু এই ছোট লোকটাকে কিভাবে সরাবে আমাদের মাঝখান থেকে? তুমি চিন্তা করো না, আমার প্ল্যান মতন কাজ করবে, দেখবে ও নিজেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এদিকে রাজ প্রায় দিনই বাসায় লেট করে ফেরে, অফিস থেকে হুটহাট করে চলে যায়। এজন্য অনেক অপমানজনক কথাও শুনতে হয়। তবুও রাজ শুধু কথাকে বাঁচাতে সব রকম ত্যাগ স্বীকার করতে যায়। হঠাৎ একদিন রাজ সাথীর ডেস্কে প্রবেশ করতেই সাথী রাজকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে, রাজ, কি করছো তুমি এসব? হাসিব সাথীর চিৎকার শুনেই সাথীর রুমে গিয়ে রাজকে লাথি দিয়ে সাথীর থেকে সরিয়ে দিয়ে বলে, অদিতি, তোমার হাজবেন্ড ছোট লোক জানতাম, কিন্তু চরিত্রহীন জানতাম না। অফিসের সবাই হাসিবের চিৎকার শুনে অদিতির রুমে এসে গেল আর রাজের বিষয়ে এসব শুনে ছিছি করতে লাগলো। অদিতি সবার সামনে রাজের দুগালে চর বসিয়ে দিয়ে বলল, ছি রাজ, ছি, এই তোমার ভালোবাসা? আমি কি সাথীর চেয়ে দেখতে খারাপ? ইচ্ছে করে তুমি সাথীর সাথে এমন করলে? তোমাকে স্বামী বলতেও আমার ঘৃণা হচ্ছে। আপনারাই বলেন, এমন একটা মানুষের সাথে সংসার করি কি করে? কথাগুলো বলতে বলতে অভিনয়ের কান্না কেঁদে দিল। অদিতি, বিলিভ করো, সাথীর সাথে আমি তেমন কিছুই করিনি। সাথীর রুমে যেতেই সাথী নিজেই অসভ্যতামি করেছে। রাজের কথা শুনে হাসিব রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, চরিত্রহীন অসভ্যতামি করে আবার বড় বড় কথা? আজকে তুই অদিতির হাজবেন্ড না হলে তোকে আমি পুলিশে দিতাম। রাজ কি বলবে কিছু বুঝতে পারছে না। অফিসের সবাই চিচি করছে। মিস হুমাইয়া তো সবার সামনে বলেই দিল, ঘরে এত সুন্দরী বউ রেখে কলিগের সাথে নোংরামি? ঘরে কি মা বোন নেই? হুমাইয়া, তুমিও এসব বিশ্বাস করলে? অবিশ্বাসের কি আছে? নিজের চোখের সামনে যা দেখছি তা অবিশ্বাসের কি আছে? আপনাকে সত্যিই ভালো মনে করেছিলাম। আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধও কাজ করতো আমার সব সময়, কিন্তু আপনি আজ তা নষ্ট করে দিলেন। লজ্জা করে না অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এসব নোংরামি করতে? আরে হুমাইয়া, কি বলছে এসব? তার জন্মের কি ঠিক আছে যে নারীকে সম্মান দিতে জানে না? হয়তো কোনো পতিতালয়ে জন্ম। আমি শুনেছি তো রাজ এতিম, অনাথ আশ্রমে বড় হয়েছে, কারণ না কারোর পাপের ফসল ছিল। মিস্টার ফারহান, প্লিজ আমার জন্ম পরিচয় নিয়ে কোনো কিছু বলবেন না। আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন। সাথী, প্লিজ তুমি সত্যিটা সবাইকে বলে দাও। রাজ সাথীর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। হেই, তুই এখানে নাটক করবি? বের হয়ে যা আমার অফিস থেকে। তোর মতন চরিত্রহীন আমার অফিসে রেখে অফিসটাকে কলঙ্কিত করতে চাই না। আর এই যে সাথী বোন আমার, সরি, আজ আমার জন্য সবার সামনে তোমাকে এমন পরিণতি ভোগ করতে হলো। কি হলো, যাচ্ছিস না কেন? চলে যাচ্ছি। তার আগে কিছু বলে যাই, সবাই শোনেন, একদিন না একদিন সত্য ঠিকই প্রকাশ পাবে। আর মিস সাথী, তোমাকে তো নিজের বোনের মতন ভাবতাম। তুমি, যাই হোক, আমি ক্ষমা করলেও ওপরবেলা তোমাকে ক্ষমা করবে না। রাজ অফিস থেকে বের হয়ে চোখের পানি মুছে হসপিটালে চলে গেল। কথা এখন অনেকটাই সুস্থ। বেবির বয়স 4 মাস হতে চলেছে। রাইসা দেখতে ঠিক কথার মতন হয়েছে। রাজ কথাকে নিয়ে বাসায় উঠতে চেয়েছিল, কিন্তু হুটহাট সমস্যা দেখা দেয়। রাজকে দেখেই কথা রাইসার গালে চুমু দিয়ে বলল, ওই যে দেখো তোমার বাবাই এসেছে, বাবাইয়ের কাছে যাবে? রাজ কথার পাশে বসতেই রাইসাকে কোলে তুলে নিল। বাবা মেয়ের কি সুন্দর খুনসুটি। কথা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কোমরের বাম সাইডে প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু হৃদয় জোড়ানো দৃশ্য দেখে রাজকে বলতেও পারছে না। রাজ কথার কপালে চুমু দিয়ে রাইসাকে রেখে ডাক্তার সাবিহার কাছে যেতেই সাবিহা বলল, রাজ, কথার শরীর বেশি ভালো না, একটা অপারেশন করা লাগতে পারে, হয়তো তাতে আরও কিছুদিন বেঁচে যেতে পারে। ডাক্তার, যা ভালো হয় করুন, টাকার চিন্তা করবেন না। আচ্ছা, আর হ্যাঁ, আপনার মেয়েটা অনেক কিউট, আমার প্রায় সময়টা ওকে নিয়েই কাটে। ধন্যবাদ। আপনারা এভাবে পাশে না দাঁড়ালে কি হতো জানি না।
ধন্যবাদ কেন দিচ্ছেন? মানুষ মানুষের জন্য, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা। রাজ কথার কাছ থেকে বিদায় নিয়ে সোজাসুজি বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে অদিতি শুয়ে আছে। দুদিন হলো কাজের মেয়েটা গ্রামে বেড়াতে গিয়েছে। রাজ নিজেই ডিম ভাজি করে খেয়ে ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। মাঝ রাতে ঘুম ভেঙে গেল। বিছানায় অদিতি কেমন যেন ছটফট করছে। রাজের বুঝতে বাকি রইল না অদিতির প্রসব বেদনা উঠেছে। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায় রাজ। ডাক্তার প্রায় ঘন্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন, মিস্টার রাজ, আই এম সরি, আপনার স্ত্রীর মৃত বাচ্চা হয়েছে। এছাড়া আপনার স্ত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। যে বেবির জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো, সেই বেবি কিনা মৃত হলো। অদিতি এ কথা শুনতে পারবে তো? অদিতির সেন্স ফিরতেই জানতে পারলো তার মৃত বেবি হয়েছে। কথাটা শুনে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কান্না করে আবারও সেন্সলেস হয়ে যায় অদিতি। রাজ সারাটা রাত অদিতির পাশেই ছিল। হসপিটালে অদিতি না চাইতেই রাজ অদিতির সব রকম টেক কেয়ার করে। বাসায় আসার পর আবার টাইফয়েডে আক্রান্ত হয়। রাজ অদিতির পাশে সব সময় ছিল। অদিতি সুস্থ হতেই হাসিবের সাথে মেলামেশা দিন দিন বাড়তে লাগলো। রাজ অবশ্য অদিতিকে বলেও ছিল হাসিব ভালো না, বিনিময়ে অপমানিতই হতে হয়েছিল। একদিন হঠাৎ অদিতি রাজের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, মিস্টার রাজ, তোর মতন আজ আমি সব কিছু থেকে মুক্তি পেলাম। তোকে ডিভোর্স দিয়েছি, এই নে ডিভোর্স পেপার। আর আমি আর হাসিব খুব তাড়াতাড়ি বিয়ে করছি। রাজ মুচকি হেসে বলল, আচ্ছা। আর হ্যাঁ, এই নে তোর চুক্তির 10 লাখ টাকা। আমি না দিলেও কিছু করতে পারতিস না, বাট তোর মতন ফকির না, তাই দিয়ে দিলাম। এগুলো নিয়ে সারা জীবন পতিতালয়ে কাটিয়ে দিতে পারবি। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আর হ্যাঁ ম্যাম, যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি না। একদিন সব সত্য প্রকাশিত হবে। সেদিন হয়তো রাজ নামক আমিটাকে ছুঁয়েও দেখতে পারবেন না। আর একটা কথা বলছি, হাসিব ছেলেটা ভালো না। অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রয়েছে। অদিতি রাজের কথা শুনে ঠাস করে চল লাগিয়ে দিয়ে বলল, তোর এত বড় সাহস? আমার ভালোবাসার মানুষের নামে মিথ্যে কথা বলিস? নিজের মতন সবাইকে ভাবিস? রাজ আর কিছু বলল না। বাসা থেকে বের হওয়ার আগে অদিতির বাবার সাথে দেখা করে বাড়ি থেকে বের হয়ে পড়ল। রাজ বাসা থেকে বের হতেই অদিতি হাসিবকে ফোন দিয়ে বলল সে রাজকে ডিভোর্স দিয়ে দিয়েছে। হাসিব কথাটা শুনি বলল, সুইটহার্ট, আমরা তাহলে খুব তাড়াতাড়ি বিয়েটা করে নিচ্ছি। তুমি সন্ধ্যায় এসে পার্টিতে যাব। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। এদিকে অদিতি অফিসের কাজে শহরে যায়। সেখান থেকে আসার সময় হাসিবের জন্য একটা দামি ঘড়ি কিনে আনে, আর সেটা সারপ্রাইজ হিসাবে দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে সরাসরি হাসিবের বাসায় চলে যায়। হাসিবের রুমের কাছে যেতেই অদিতি মেয়েলি কণ্ঠ শুনতে পায়। অদিতি রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখেই চমকে যায়। হাসিব আর একটা মেয়ে দুজন অশ্লীল কর্মকাণ্ডে ব্যস্ত। এক পর্যায়ে মেয়েটা বলল, আচ্ছা বেবি, অদিতি মেয়েটাকে বিয়ে কবে করছো? এই তো কদিনের মাঝি। জানো কত কষ্ট হয়েছে? কত কষ্ট করে বেবিটাকে নষ্ট করেছি। যদিও বেবি নষ্ট করা সম্পূর্ণ ক্রেডিট তোমার। এছাড়া তার স্বামী রাজকে বানিয়েছি চরিত্রহীন। সাথীকে দিয়ে প্ল্যান করে অফিস থেকে বের করেছি। ডিভোর্স পর্যন্ত করে দিয়েছি। আহারে বেচারা, এখন শুধু বিয়েটা করতে দাও, তারপর তার সব সম্পত্তি তোমার আর আমার। মেয়েটা হাসিবকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমার বরটা এতটা জিনিয়াস, এটা জানা ছিল না। হাসিবের মুখে এমন কথা শুনে অদিতি ফ্লোরে বসে পড়ল। তার চিৎকার দিয়ে কান্না আসছে। অদিতি এসব দেখে বুঝতে বাকি রইল না হাসিব তার সম্পত্তির জন্য এসব করেছে। অদিতির বুক ফেটে কান্না আসে। অদিতি হাসিবের বাসা থেকে সোজা তার বাসায় এসে পড়ে। বাসায় এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগে আর ভাবতে লাগে রাজ প্রায় একটা বছর তার সাথে থেকেও একটা বার ছুঁয়েও দেখেনি, আর সে কিনা রাজকে কত অপমান করেছে। রাজ ঠিকই বলেছিল হাসিব ভালো না। তার কথা বিশ্বাস না করে কি ভুলটাই না করতে গিয়েছিল। কিছুক্ষণ পর অদিতি তার রুম থেকে বের হতেই কাজের মেয়েটা বলল, আপু, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপু, রাজভাইয়া কোথায়? তাকে দেখছি না। রাজ চলে গেছে। আপু, শুনলাম রাজভাইয়াকে আপনি নাকি ডিভোর্স দিয়েছেন।
আপু, রাজ ভাইয়া সত্যি আপনাকে অনেক ভালোবাসতো। আপনার যখন টাইফয়েড হয়েছিল তখন সারা রাত আপনার মাথায় পানি দিয়েছিল, কিছুক্ষণ পর পর মাথা মুছে দিয়েছিল। আপু, সত্যিকার ভালোবাসা না থাকলে এসব সম্ভব না। আচ্ছা, তোকে এসব বলতে হবে না, তুই যা এখন। আচ্ছা আপা, আমি আসি। হুম, যা। এদিকে অদিতির বাবার অসুস্থতা বাড়লে রাতেই হসপিটালে নিয়ে যায়। ডাক্তার অদিতির বাবাকে দেখে বলে, ম্যাডাম, আপনার বাবার অবস্থা বেশি ভালো না, আপনি মেডিকেলে নিয়ে যান, সেখানেই চিকিৎসা অনেক ভালো হয়। শুনেছি পরশু বিদেশ থেকে ডাক্তার আশফাক আসবেন। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার। অদিতি যখন ডাক্তার রায়হানের রুম থেকে বের হতেই একটা নার্স বললেন, আপু, কয়েকদিন আগে আপনাকে আপনার হাজবেন্ড এই হসপিটালে নিয়ে এসেছিল না? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপু, আপনি অনেক ভাগ্যবান, বর্তমানে খুব কম মেয়েই আপনার মতন স্বামী পায়। লোকটা সারা রাত একবারও ঘুমায়নি, কত কেয়ার করেছে আপনার জন্য। অদিতি নার্সকে আর কিছু বলল না। বুকের ভিতরটা কেমন করে উঠল, বারবার চোখের সামনে রাজের চেহারাটা ভেসে উঠতে লাগলো। হঠাৎ এমন কেন লাগছে? অদিতি বারবার রাজের নাম্বারটাতে ফোন দিতে লাগলো, কিন্তু বারবার ফোনটা সুইচ অফ দেখাতে লাগলো। অদিতির কান্না পাচ্ছে, মনে হচ্ছে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেলেছে। সেদিন রাতে আর ঘুমাতে পারল না, সারা রাত শুধু রাজের কথাই মাথায় আসছিল। অদিতি বুঝতে পারছে না তার কেন এমন লাগছে। সে কি রাজকে ভালোবেসে ফেলল, নাকি সে কি ভাবছে? পরের দিন কারোর দরজায় নক করার শব্দে অদিতির ঘুম ভাঙে। অদিতি মনে করেছে রাজ এসেছে। অদিতি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে হাসিব দাঁড়িয়ে আছে। অদিতিকে দেখেই হাসিব বলল, সুইটহার্ট, তোমার ফোন অফ পাচ্ছি। জানো কত টেনশন হচ্ছিল আমার? তুমি কাল একটা বাড়ির জন্য ফোন দাওনি, তুমি দেশে আসছো একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? অদিতি ঠাস করে হাসিবের গালে চর বসিয়ে দিয়ে বলল, তোর লজ্জা করে না আমাকে সুইটহার্ট ডাকতে? রাজ আমার স্বামী, চরিত্রহীন নয়। চরিত্রহীন তুই। তোর জন্য রাজকে ভুল বুঝেছি আমি। কি বলছো এসব? অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোর অপবিত্র মুখে আমার নাম নিবি না, প্লিজ। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। অদিতি, প্লিজ বিলিভ করো, তুমি আমাকে ভুল বুঝছো। এই দারোয়ান এসব লোক ঢোকে কেমন করে? বের করে দাও। দারোয়ান হাসিবকে বের করে দেয়। অদিতি রুমে গিয়ে আবারও কাঁদতে লাগে। রাজের একটাও ছবি নেই, নেই কোনো পরিচয়। কি করে যে খুঁজে বের করবে? রাজ কি তাকে ক্ষমা করবে কখনো? হসপিটাল থেকে ফোন আসলেই অদিতি তার বাবাকে নিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিট করে যখন বের হচ্ছিল, হঠাৎ একটা রুমে রাজকে ঢুকতে দেখে অদিতি চমকে যায়। রাজকে এভাবে পেয়ে যাবে সে কখনো ভাবতেও পারেনি। অদিতি রাজকে দেখেই দৌড়ে রুমে যায়। রাজকে কিছু না বলতে দিয়েই রাজকে জড়িয়ে ধরে বলে, রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ম্যাডাম, এসব কি হচ্ছে? সবাই দেখছে, প্লিজ ছাড়েন আমাকে। না, ছাড়বো না। আগে বলো আমাকে ক্ষমা করেছো। আর স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে না তো কাকে জড়িয়ে ধরবে? তুমি আমার স্ত্রী নও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজ, আমি ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলেছি, তুমিই আমার স্বামী। তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমায়। রাজ অদিতিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আশ্চর্য, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার স্ত্রী আছে, এই যে আমার স্ত্রী। কথাকে দেখিয়ে দিয়ে বলল। কথা রাজ আর অদিতির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছো এসব রাজ? তোমার স্ত্রী আছে? হ্যাঁ অদিতি, আমার স্ত্রী মেয়ে সবই আছে। এই যে আমার কলিজা। রাজ, প্লিজ আমাকে কলিজা বলবে না। এমন দিন দেখার আগে আমার ওপরবেলা আমাকে নিয়ে নিল না কেন? তুমি তুমি আর একটা বিয়ে করেছো আমি অসুস্থ বলে? তুমি একবার বলতে আমাকে। ও কলিজা, আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলতে? আমি আর বাঁচতে চাই না। কথা, প্লিজ কান্না করো না। তুমি প্লিজ আমাকে ছুঁয়ো না। আমার কেউ নেই, আমি আর বাঁচতে চাই না। কি অপরাধ করেছিলাম রাজ, এমন দিন দেখতে হবে আমাকে? কথা, প্লিজ চুপ করো। কি চুপ করব? আমার কলিজাটা ফেটে যাচ্ছে। রাজ, তুমি স্ত্রীর সন্তান রেখেও আমাকে কেন বিয়ে করলে? ছি, তোমাকে ভালো মনে করেছিলাম। কথা, প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাকে বাঁচাতেই এসব করেছি। তারপর রাজ সব খুলে বলল কথাকে। রাজ, আমি এই জীবন চাই না। আমি তোমার হয়ে একদিন বেঁচে থাকতে পারলেই খুশি। তোমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না। তুমি একটিবার আমাকে বলতে পারলে না খুব বেশি পর নাকি আমি? কথা, প্লিজ কান্না করো না। আমি তোমার অধিকার কাউকে দিইনি, আর কোনোদিন দেবও না। আমি অদিতিকে ছুঁয়েও দেখিনি। আর ম্যাম, ক্ষমা করবেন,
আপনার কাছ থেকে জোর করেই টাকা আদায় করেছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কেননা স্যার অসুস্থ, কথাকে বাঁচাতে এছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। আর একটা কথা ম্যাম, গরিব হতে পারি কিন্তু চরিত্রহীন নয়, কারণ আমাদের মতন গরিবদের চরিত্রটাই সব। আপনি না বলেছেন আমি পতিতালয়ে রাত কাটাই? সেদিন আপনার প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি যতদিন দেরি করে বাসে ফিরেছি ততদিন আমি আমার স্ত্রীর পাশে ছিলাম। আমার স্ত্রীকে বাঁচাতে আমি জীবনও দিতে পারি। ক্ষমা করবেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দেব না। অদিতি মূর্তির মতন দাঁড়িয়ে আছে, চোখের পানি গাল বেয়ে টুপটাপ করে পড়ছে। কোনো স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, তার যেন বিশ্বাস হচ্ছে না। বুকের ভিতর সুপ্ত ভালোবাসাটা নদীর চরের মতন জেগে উঠছে। খুব করে ইচ্ছে করছে রাজকে একবারের জন্য জড়িয়ে ধরে ভালোবাসি বলতে, কিন্তু এখন আর সেই অধিকারটা নেই। রাজকে করা অপমানগুলো চোখের সামনে ভেসে উঠছে, এদিকে কথা কেঁদেই চলেছে। রাজ বারবার বলছে, এই কথা, কান্না করো না প্লিজ। কথা তবুও থামছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। রাজ কথার চোখের পানি মুছে দিতে গেলে কথা চিৎকার দিয়ে বলে, প্লিজ তুমি আমাকে ছুঁয়ো না। এত ভালোবাসো কেন আমায়? কেন নিজেকে এভাবে কষ্ট দাও? এতটা ভালোবাসো কেন? মরেই তো যাব। এত ভালোবাসা রেখে মরতে যে আমার কষ্ট হবে জানো। এখন খুব ইচ্ছে করছে বাঁচতে, মন চায় তোমাকে নিয়ে যদি আরো বাঁচতে পারতাম, কিন্তু আমি জানি আমি বাঁচবো না। রাজ কথাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম চুপ, কোনো কথা বলবে না। মরার কথা কেন বলো? তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার বেঁচে থাকাটাই যেন তোমাকে ঘিরে, আর কখনো মরার কথা বলবে না। কথা রাজের বুকে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কথার চোখের পানিতে রাজের শার্ট ভিজে যাচ্ছে, তবুও কথা কান্না থামাচ্ছে না। কথা, কলেজে আমার, কান্না করো না প্লিজ। রাজ, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো, আমার খুব কষ্ট হচ্ছে। মাথাটা মাথাটা ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে মাথার উপর কেউ ট্রাক চালিয়ে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে রাজ, প্লিজ আমাকে শক্ত করে ধরো, আমার ভয় হচ্ছে। কথা, প্লিজ কান্না করো না, তোমার কিচ্ছু হবে না। হঠাৎ রাজ বুঝতে পারলো কথা আর কথা বলছে না। এই কথা, কলিজা আমার, কি হলো? কথা বলো, কথা বলো প্লিজ। এমন সময় ডক্টর সাবিহা রুমে এসে কথার পালস চেক করে বলল, যা ভেবেছিলাম তাই, কথা আর হয়তো কথা বলবে না। আমরা কোনটা করব? একদিকে কিডনি প্রায় যে একটা ভালো ছিল সেটাও নষ্টের পথে, অন্যদিকে ব্রেন টিউমারটা বড় হতে হতে মারাত্মক পর্যায়ে আছে। ডক্টর, প্লিজ আমার কলিজার টুকরাকে বাঁচান। রাজ, আমাদের হাতে কিছু করার নেই, হয়তো দেখা যাবে অপারেশন থিয়েটারই। তাই অপারেশন না করাটাই বেটার হবে। যদি কিডনি প্রবলেম না থাকতো তাহলে হয়তো একটা চান্স নেওয়া যেত। এদিকে রাইসা কাঁদতে লাগলো, কোনোভাবে কান্না থামানো যাচ্ছে না। রাজ রাইসাকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। রাজ, রাইসাকে দাও তো আমার কোলে। অদিতি রাইসাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলতে লাগলো, আম্মুটা কাঁদে না, তোমার মাম্মের কিচ্ছু হবে না। এই বলে বুকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। রাইসা অদিতির কোলে গিয়েই কান্না থামিয়ে দেয়। মিস্টার রাজ, কি বলেন, আমরা অপারেশনটা কি করব? রাজ কিছু বলার আগেই অদিতি বলল, ডাক্তার, কথা আপুর অপারেশনটার সব ব্যবস্থা করুন। দরকার হলে বলেন বিদেশে নিতে, তাহলে তাই নেব। তবুও আমার বোনের যেন কিছু না হয়। ম্যাডাম, এখানে টাকার প্রশ্ন পরে আসছে, অপারেশনটা ক্রিটিক্যাল। এছাড়া রোগীর শারীরিক অবস্থাও বেশি ভালো না। আপনি অপারেশন করেন, এই মাসুম বাচ্চার জন্য হলেও ওপরওয়ালা আপুকে বাঁচিয়ে রাখবে। আপনাদের কাজ আপনারা করুন। আচ্ছা ঠিক আছে, আগামী পরশুদিন আমাদের দেশে একজন চিকিৎসক আসার কথা, তাকে দিয়ে অপারেশনটা করাতে চাইছি। আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি সব রেডি করেন। অদিতি রায়সাকে রাজের কোলে দিয়ে বলল, রাজ, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। আর হ্যাঁ রাজ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হয়তো তোমার আর কথা আপুর মতন ভালোবাসতে পারি না। জানো রাজ, ভালোবাসা বলতে কি সেটা তোমার সাথে পরিচয় হওয়ার আগে জানতাম। ভালোবাসাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেছিলাম। মেঘের সাথে যা হয়েছে তাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কি সেটা তোমার কাছ থেকে শিখেছি। একটা মানুষ নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য কতটা ত্যাগ অপমানিত হতে পারে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তোমাকে কত অপমান করেছি, কোনোদিন কোনো অপমানের জবাব দাওনি। তুমি চাইলেই আমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতে। একই ছাদের নিচে থেকেও কোনোদিন সেই সুযোগ গ্রহণ করনি। আমি কত কথাই না বলেছি তোমাকে। আমি সত্যি তোমাকে না বুঝিয়ে অনেক কষ্ট দিয়েছি।
হাসিবের জন্য অফিসে তোমাকে ভুল বুঝেছি, তারপরেও কোনো প্রতিবাদ করনি। রাজ, আমি সত্যিই তোমার সাথে খুব অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অদিতি, কি বলছো এসব? আমি কিছু মনে করিনি। রাজ, তোমার আর কথা আপুর পাশে আমি আছি। আমি এখন আসি। এদিকে 2 দিন পর কথাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, রাজ অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে থাকে। অদিতি রায়শাকে নিয়ে বসে আছে। প্রায় 2 ঘন্টা অপারেশন শেষে ডাক্তার ম্যাকলান আর সাবিহা বের হয়ে রাজ দৌড়ে সাবিহার কাছে গিয়ে বলে, ম্যাডাম, কথা কেমন আছে? ডাক্তার সাবিহা মুচকি হেসে বলল, অপারেশন সাকসেসফুল, কোনো চিন্তা করবেন না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি, বাট একটা সমস্যা। কথার কিডনি যদি মাসখানেকের মধ্যে ম্যানেজ করতে না পারেন, তাহলে হয়তো আমাদের হাতে কিছু করার থাকবে না। আর ও নেগেটিভ গ্রুপের কিডনি পাওয়া যায় না। রাজ চেয়ারে বসে পড়ল। এক বিপদ শেষ না করতেই আর এক বিপদ এসে হানা দিচ্ছে। পিছন থেকে অদিতি রাজের কাঁধে হাত দিয়ে বলল, রাজ, কান্না করো না, আমি সব শুনেছি। যত টাকা লাগে আপুর কিডনি ম্যানেজ করব আমি। তুমি বরং শুকরিয়া আদায় করো, আপুর ব্রেন টিউমারের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ অদিতি, তুমি সত্যিই আমাদের জন্য অনেক কিছু করলে। আরে না, তেমন কিছু করিনি। তোমাদের ভালোবাসার কাছে এসব কিছুই না। সন্ধ্যায় কথার জ্ঞান ফেরে। কথার জ্ঞান ফিরতেই নার্সকে বলে, আপু, রাজ কোথায়? ওকে একটু আসতে বলেন। রাজ নার্সের কাছে কথার জ্ঞান ফেরার পর কথার কেবিনে গিয়ে তার পাশে বসে। কথা রাজের দিকে তাকিয়েই চমকে যায়। এই, তুমি কাঁদছো কেন পাগল? না না, আমি জানি আমার পাগলটা কাঁদছে। আর কাঁদবে না, আমার আর কিচ্ছু হবে না, এবার হাসো। রাজ কথার মুখে এমন কথা শুনে হেসে দিল। এদিকে সপ্তাহখানেকের মাঝে অনেকটা সুস্থ হয়ে যায় কথা। কিন্তু বিপত্তি বাজে তখনই, দিন দিন কিডনির সমস্যাটা বাড়তে লাগলো। পেটের বাম সাইডে অসহ্য ব্যথা। হঠাৎ ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাওয়া। মনে হচ্ছে কথার দিন ফুরিয়ে যাচ্ছে। কথার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল। রাজ কথার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় কথা বলল, রাজ, কলিজা আমার, আমাকে একটু বুকে নেবে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর হয়তো বাঁচবো না কলিজা, নাও না একটু বুকে। রাজ কথাকে তার বুকের সাথে জড়িয়ে নেয়। কথার চোখের পানিতে রাজের শার্ট ভিজে যাচ্ছে। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, তুমি প্লিজ কান্না করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় কলিজা, আমি সত্যি হয়তো বাঁচবো না, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাদের রায়শাকে কখনো কষ্ট দিও না। কি সব বলছো তুমি? এই কথা, কথা, কথা বলো। কথার কোনো কথা বলছে না। রাজ ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার সাবিহা কথাকে দেখে বলল, থেরাপি দিতে হবে, অবস্থা ভালো না। এদিকে কিডনিও ম্যানেজ করা গেল না। রাজ, প্লিজ কিছু একটা করো। রাজ অদিতিকে ফোন দিল। অদিতি বলল, তুমি চিন্তা করো না, আমি হসপিটালেই আসছি। অদিতি গাড়ি করে হসপিটালে আসার সময় পিছন থেকে একটা ট্রাক এসে অদিতির গাড়িকে ধাক্কা দেয়। মুহূর্তে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাস্তার লোকেরা অদিতির ফোন থেকে ফোন করে জানায় অদিতি অ্যাক্সিডেন্ট করেছে। রাজ হসপিটালে নিয়ে আসতে বলে। অদিতিকে ভর্তি করা হয়। প্রায় 12 ঘন্টা পর অদিতির জ্ঞান ফিরলে রাজ অদিতির কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন? অনেকটা ভালো। জানো রাজ, যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন মনে মনে প্রার্থনা করছিলাম তোমার সাথে যেন একবারের জন্য কথা বলতে পারি। রাজ, আমার সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছি। তুমি আমার অসুস্থ বাবাটাকে দেখো। আমার যে কন্ডিশন, ডক্টর বলেছে আমি আর বাঁচব না। আর আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। ডক্টরকে বলেছি আমার কিডনি দুটোই যেন কথা আপুকে দিয়ে দেয়। কি বলছো এসব তুমি? তুমি কোনো কথা বলো না। আমার শেষ একটা অনুরোধ রাখবে? হ্যাঁ বলো। মরার পর তুমি আমাকে তোমার স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিও। কি বলছো এসব? রাজ, প্লিজ কথা দাও। আচ্ছা, কথা দিলাম। অদিতি ডাক্তারকে বলল তার আর কথার অপারেশনটা করতে। যথারীতি অদিতির কিডনি কথার শরীরে প্রতিস্থাপন করা হলো। প্রায় 3 ঘন্টা পর ডক্টর সাবিহা অপারেশন থিয়েটার থেকে বের হতেই রাজ জিজ্ঞেস করলো, ম্যাডাম, অদিতি কেমন আছে? ডাক্তার সাবিহা মাথাটা নিচু করে বলল, মিস্টার রাজ, সরি, আমাদের কিছু করার ছিল না। অপারেশন থিয়েটারেই অদিতি মারা যায়। ভেবেছিলাম একটা কিডনি প্রতিস্থাপন করব, যেন দুজনেই বেঁচে থাকে। কিন্তু অদিতির মাথায় আঘাতটা গুরুতর ছিল। আর হ্যাঁ, কথা অপারেশন সাকসেসফুল হয়েছে। কথা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। রাজ হাঁটু গেড়ে হসপিটালে বসে পড়ল। চোখের পানি বাঁধ মানছে না।
রাজ চোখের পানি মুছতে মুছতে বলল, ম্যাডাম, অদিতিকে দেখতে যেতে পারি? হ্যাঁ। রাজ অদিতির সামনে গিয়ে চমকে গেল। মুখটা সাদা কাপড়ে ঢাকা। সাদা কাপড়টা সরানোর শক্তি পাচ্ছে না সে। নার্স এসে সাদা কাপড়টা সরিয়ে দিতে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কানের কাছে বারবার অদিতির শেষ কথাগুলো বাজতে লাগলো। রাজের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে অদিতির দাফন শেষে রাজ হসপিটালে এসে জানতে পারল কথার জ্ঞান ফিরেছে। রাজ রায়শাকে কোলে নিয়ে এক পা দুপা করে কথার সামনে যেতেই কথা কান্না করে দিয়ে বলল, রাজ, আমার বোনটাকে দেখব? রাজ ক্ষণিকের জন্য অবাক হয়ে বলল, তোমার তো কোনো বোন নেই। কে বলেছে আমার বোন নেই? অদ্বিতীয়া আমার বোন, যে বোন আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে। জানো রাজ, অদ্বিতীয়া মরেনি, সে আমাদের কলিজার টুকরার মাঝে বেঁচে থাকবে। আজ থেকে আমাদের রায়শার নাম অদ্বিতীয়া জাহান রায়শা। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ, অদ্বিতীয়া আজ থেকে আমাদের রায়শার মাঝে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।